নিজের খাটাখাটুনির ন্যায্য পাওনা হাতছাড়া করতে কারই বা ভালো লাগে বলুন। আর সেই পাওনা আদায় করতে গিয়ে যদি উল্টে বদলি বা শাস্তির মুখে পড়তে হয় তাহলে তো ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, সরকারি কর্মীদের ভয় পেয়ে মুখ বন্ধ করে রাখার দিন কিন্তু এবার শেষ। গত শুক্রবার থেকে কিন্তু রাজ্যের একাংশ অবসরপ্রাপ্তি কর্মীদের অ্যাকাউন্টে 2008 থেকে 2015 সালের বকেয়া টাকা ঢোকা শুরু হয়ে গেছে। কিন্তু আসল প্রশ্ন এখানে, যারা এখনো দিনরাত এক করে সরকারি দপ্তরে কাজ করে চলেছেন তাদের পকেটে এই টাকা কবে আসবে? যেখানে কেন্দ্রীয় কর্মীরা 60% ডিএ পাচ্ছে আর আপনি পড়ে আছেন মাত্র 18%। এই বিশাল 42% ফারাকটা রাতারাতি কিভাবে মিটবে? অনেকেই বুঝতে পারছেন না 1 জুনের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি মাস্টারস্ট্রোক দিলেন যাতে নতুন পে কমিশন থেকে শুরু করে ডিসেম্বর মাসের মধ্যেই 50,000 নতুন চাকরির এই সব ঘোষণা একসাথে চলে এলো। চিন্তা করবেন না, ভেতরে চলা সমস্ত বিষয়টা আপনি আজকের ভিডিওতে জানতে পারবেন। আর এই ভিডিও শেষে 22 জুনে বাজেটে আপনার জন্য কি বড় ঘোষণা লুকিয়ে আছে সেটাও জানতে পারবেন। তাই এখনই ভিডিওটিকে একটি হাইপ দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে কথা ছিল মে মাসের 30 তারিখ শনিবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আন্দোলনকারী সরকারি কর্মীদের সংগঠনগুলোর সাথে নবান্নে বৈঠকে বসবেন। কিন্তু মুখ্যমন্ত্রীর হঠাৎই অন্যান্য জরুরি কর্মসূচির কারণে শেষ পর্যন্ত সেই তারিখটা বদলে রাখা হলো 1 জুন সোমবার। তার উপর আবার মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের সমস্ত সংগঠনকে এই বৈঠকে ডাকেননি। আমন্ত্রণ পেয়েছিলেন বেছে বেছে মাত্র 4টি মঞ্চ: সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম আর পশ্চিমবঙ্গ সরকারি কর্মী পরিষদ। স্বাভাবিকভাবেই তালিকায় নিজেদের নাম না দেখে ক্ষোভে ফেটে পড়ল কোঅর্ডিনেশন কমিটির মতন রাজ্যের অন্যান্য প্রাচীন এবং বড় সংগঠনগুলো। তাদের দাবি হলো এটা স্যার কোনো ভুল নয়, বরং ইচ্ছে করেই তাদেরকে এই মেগা আলোচনা থেকে মাইনাস করে দেয়া হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে কোঅর্ডিনেশন কমিটির প্রবীণ নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী নিজে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বৈঠকে বসার জন্য অফিসিয়ালি অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের জন্যই নবান্নের দরজা খোলেনি। আর এই রিয়াকশনেরই পাল্টা অ্যাকশন হিসেবে ঠিক ওই সোমবার সন্ধ্যায় যখন ভেতরে বৈঠক চলছে তখন বাইরে কোঅর্ডিনেশন কমিটি তড়িঘড়ি প্রেস কনফারেন্স ডেকে সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দেয়। অর্থাৎ ডিএর মূল আলোচনা শুরু হওয়ার আগেই নবান্নের করিডোরে একটা বড়সড় ভেদাভেদের সংঘাত অলরেডি তৈরি হয়ে গিয়েছিল। আচ্ছা, নবান্নের বন্ধ দরজার ওপারে টানা 1 ঘন্টা 40 মিনিট ধরে ঠিক কি আলোচনা হলো? বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ যখন বাইরে এলেন তখন তার বয়ানে একটা মস্ত বড় বদলের ইঙ্গিত ছিল। আচ্ছা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিটিং এর শুরুতেই এমন কি বললেন যাতে দীর্ঘদিনের আন্দোলনের মুডটাই এক ধাক্কায় বদলে গেল? কারণটা ছিল খুব প্র্যাকটিক্যাল। মুখ্যমন্ত্রী তার স্বাগত ভাষণে কর্মীদের সংগঠনগুলোর সামনে একটা স্পষ্ট রিয়েলিটি তুলে ধরলেন। তিনি সোজা ভাষায় জানিয়ে দিলেন তার সরকার আদালতের সাথে কোনো রকমের সংঘাত বা ইগোর লড়াইয়ে যেতে চায় না। সুপ্রিম কোর্ট ডিএ নিয়ে যে নির্দেশ দিয়েছে এই সরকার তা অক্ষরে অক্ষরে মেনে কাজ করবে। আগের সরকার যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশকে যেভাবে দিনের পর দিন এড়িয়ে চলে গিয়েছিল, বর্তমান সরকার কিন্তু ঠিক তার উল্টো অবস্থান নিয়েছেন। ভাস্কর বোস নিজেই মিডিয়ার সামনে দাঁড়িয়ে স্পষ্ট বললেন আগের সরকার কি করেছে তা ভুলে যান, এই সরকার আদালতের নির্দেশ মেনে কাজ করবে এই প্রতিশ্রুতিবদ্ধ। আর এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? মুখ্যমন্ত্রী বৈঠক চলাকালীনই তার মুখ্য সচিব এবং অর্থ সচিবকে ডেকে ডিরেক্ট একটা ইনস্ট্রাকশন দেন। তিনি বলেন ডিএর বকেয়া বা এরিয়ার পেমেন্ট হিসাব নিয়ে কর্মীদের সাথে সরকারের যে মতানৈক্য বা গ্যাপ আছে তার টেবিলে বসে আলোচনা করে দ্রুত মিটিয়ে ফেলুন। বৈঠক শেষে সংগঠনগুলোর দাবি থেকেই পরিষ্কার বোঝা গেল এবারের ডিএ কোনো রাজনৈতিক দয়া বা চিরকুটে লিখে দেওয়া সস্তা টোপ নয়, বরং কর্মীদের সম্মান এবং আইনি অধিকার মেনেই একটা পার্মানেন্ট সলিউশনের দিকে সরকার এগোচ্ছে। কিন্তু বন্ধুরা, শুধু মুখে সম্মানের কথা বললে তো আর রাজ্যের কোষাগারের ওপর চেপে থাকা হাজার হাজার কোটি টাকার বোঝাটা তো আর হালকা হয়ে যাবে না। এই যে 42% বিশাল বকেয়া ফারাক, তার আসল পেমেন্টের ফর্মুলাটাই আপনার এবার জানা দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেখানে 60% হারে ডিএ পাচ্ছেন, সেখানে আমাদের রাজ্যের কর্মীরা পড়ে আছেন মাত্র 18%।
এই যে 42% একটা বিশাল আকাশ পাতাল ফারাক, সেটা মেটাতে গেলে রাজ্যের কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা তো লাগবেই। কিন্তু এখন প্রশ্ন হলো, এই এত টাকা রাতারাতি আসবে কোথা থেকে? এই জটিল সমস্যার একটা বাস্তবসম্মত সমাধানের জন্য কর্মীদের সংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে একটা চমৎকার প্রস্তাব রাখা হয়েছে। তারা দাবি করেছেন যে এই বকেয়ার 42% টাকা এককালীন বা একসাথে দিতে হবে না, রাজ্য সরকার নিজেদের সুবিধা মতন এটাকে ধাপে ধাপে মিটিয়ে দিক। তবে এর সাথে তারা একটা মস্ত বড় শর্ত জুড়ে দিয়েছেন। তারা চেয়েছেন সরকার যেন একটা স্থায়ী আদেশনামা বা পার্মানেন্ট নোটিফিকেশন জারি করে, যাতে করে ভবিষ্যতে যখনই কেন্দ্রীয় সরকার ডিএ বাড়াবে সেই একই হারে আর সেই একই সময়ে রাজ্য সরকারি কর্মচারীদের ডিও যেন অটোমেটিক বেড়ে যায়, বারবার যেন রাস্তায় নেমে আন্দোলন না করতে হয়। আর এই আলোচনার মাঝেই রাজ্য যে সত্যি পজিটিভলি এগোচ্ছে তার সবথেকে বড় প্রমাণ হলো অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মেটানোর কাজটা। অর্থ দপ্তর কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে এবং 2008 সালের এপ্রিল থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত যে বিরাট অঙ্কের বকেয়া ডিএ আটকে ছিল তা গত শুক্রবার থেকেই পেনশনভোগীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। এই পদক্ষেপটা কর্মরত কর্মচারীদের মনেও একটা বিশ্বাস জাগিয়ে তুলেছে যে এবার হয়তো সত্যিই তাদের ভাগ্যের চাকাটা ঘুরতে চলেছে। এই বৈঠকটা শুধু কিন্তু ডিএর গোলকধাঁধায় আটকে ছিল না, এখান থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য তাদের দপ্তরের কাজের পরিবেশ নিয়েও একগুচ্ছ বড় ঘোষণা বেরিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য আর বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যে তীব্র কর্মীদের সংকট চলছিল তা মেটাতে মুখ্যমন্ত্রী একটা বিশাল বড় ঘোষণা করেছেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই অন্তত 50,000 শূন্য পদে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হচ্ছে। আর যাতে কোনো রকম জালিয়াতি বা কেলেঙ্কারি না হয় তার জন্য আগামী 6 এবং 7 জুনের মধ্যে একটা সম্পূর্ণ নতুন এবং স্বচ্ছ নিয়োগ নীতি ঘোষণা করতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এর জন্য বিভিন্ন নিয়োগকারী বোর্ড বা সংস্থাগুলোর পুনর্গঠনের কাজও শুরু হয়ে গেছে। এর পাশাপাশি যারা অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী তাদের বেতনের কাঠামো অন্যান্য রাজ্যের সমপর্যায়ে নিয়ে যাওয়া এবং তাদের স্থায়ীকরণের দাবিও মুখ্যমন্ত্রী ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। এমনকি আগামী বছরের জানুয়ারি মাস থেকেই যাতে নতুন পে কমিশন বা নতুন বেতন কমিশন কার্যকর করা হয় তার জন্য সংশ্লিষ্ট কমিশনকে দ্রুত সুপারিশপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর বাইরেও একটা অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে বৈঠকে জোর চর্চা হয়েছে। দপ্তরের অন্তরে কর্মচারীদের ওপর যে থ্রেট কালচার বা হুমকির রাজনীতি চলতো এবং বিভিন্ন জায়গায় যে কাটমানি বা সিন্ডিকেট সংস্কৃতির অভিযোগ উঠত তা নিয়ে সংগঠনগুলি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে সরব হয়েছেন এবং মুখ্যমন্ত্রীও বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনেছেন এবং দুর্নীতি খতিয়ে দেখতে কমিটিদের দ্রুত রিপোর্ট জমা দিতে বলেছেন। এছাড়া সরকারি কর্মচারীদের সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় কথা বলার ওপর যে একটা নিষেধাজ্ঞা জারি হয়েছিল তা নিয়ে তৈরি হওয়া বিতর্কও মিটেছে। মুখ্য সচিব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ওই নির্দেশিকা সব ক্যাডারের জন্য প্রযোজ্য নয়। আর সবথেকে আবেগের জায়গা হলো বিগত দিনের ডিএ আন্দোলনের কারণে যেসব কর্মচারীদের অন্যায়ভাবে বদলি বা শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী তাদের একটা তালিকা তৈরি করতে বলেছেন এবং আশ্বাস দিয়েছেন যে তাদের অন্তত সম্মানের সাথে নিজেদের জায়গায় ফিরিয়ে আনা হবে। এমনকি উত্তরপ্রদেশের মডেল তুলে ধরে কর্মচারীরা প্রস্তাব দিয়েছেন যে প্রশাসন ও কর্মীদের মধ্যে সমন্বয় মজবুত করতে প্রতি 15 দিন অন্তর যেন মুখ্যমন্ত্রী নিজের সংগঠনগুলির সাথে বসেন এবং মুখ্যমন্ত্রীও এই প্রস্তাবে রাজি হয়েছেন। কিন্তু এখন সমস্ত জল্পনা, সমস্ত প্রত্যাশা আর লক্ষ লক্ষ সরকারি কর্মীদের নজর গিয়ে আটকেছে একটা নির্দিষ্ট তারিখের ওপরে, আর সেটা হলো আগামী 22 জুন, যেদিন বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্যের নতুন বাজেট। মুখ্যমন্ত্রী নিজেই ইঙ্গিত দিয়েছেন যে চিরকুটে লেখা ডিএ নয়, কর্মীদের সম্মান রক্ষা করে বকেয়া ডিএ মেটানোর একটা বড় ঘোষণা আর স্পষ্ট রূপরেখা ওই দিনই বাজেটের মাধ্যমে রাজ্যবাসীর সামনে আনা হবে। এখন দেখার 22 জুন সেই ঐতিহাসিক দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সত্যিই রাজ্যের সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি ফোটাতে পারেন কিনা। এবার আপনার কি মনে হয় এই 50,000 চাকরি আর ডিএ মেটানোর প্রতিশ্রুতি কি সত্যি বাস্তবায়িত হবে? আপনার প্রয়োজনীয় মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ধরনের ইনসাইট এবং খাঁটি খবর জানতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।